প্রিয় শিক্ষার্থী, অনার্স হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আবারও স্বাগত জানাই। ইতিপূর্বে অনলাইন ক্লাসে প্লান্ট অ্যাসেট থেকে যে পর্যন্ত তোমরা পড়েছ, তারপরে অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আমার লেকচারটা সম্পন্ন হয়েছিল। তোমাদের আশা করি খেয়াল আছে যে আমরা 1 বছরে জাবেদা দেখাইছিলাম, বলছিলাম যে এটাকে 3 বছরে কন্টিনিউ করার জন্য। তো 3 বছরে যদি কন্টিনিউ করি, সেই ক্ষেত্রে তোমাদের বলে দিয়েছিলাম যে মেশিনটা পারচেজ ব্যতীত শুধুমাত্র এই 2টা জাবেদাই তোমাদের কন্টিনিউ করতে হবে। পরবর্তী 2 বছরও একই রকম শুধু জাবেদা হবে। আর আমরা এখানে সে কোশ্চেনটা নিশ্চয়ই খেয়াল আছে যে কোশ্চেনটা ছিল যে তোমাদের সরলরৈখিক পদ্ধতিতে বা স্ট্রেট লাইন মেথডে এই স্ট্রেট লাইন মেথডে আমরা সেটা তোমাদেরকে এই রেকর্ড দেওয়ার জন্য বলেছিলাম, বা এখানে যে আমরা যে অবচয়টা বের করেছিলাম, বার্ষিক অবচয়টা, সেটা প্রত্যেক বছরই সমান। এই কারণে এখানে টাকার কোনো পরিবর্তন নাই, প্রতি বছরই একই পরিমাণ টাকা, অর্থাৎ এই যে 10,000 টাকা যেগুলো আছে সেগুলা কি। তো যাই হোক, আমার এটা ছিল 1 নম্বর রিকোয়ারমেন্টটা, যে 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা নির্ণয় করো, 2 নম্বরে ছিল যেটা জার্নাল করো, এবং 3 নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে আমরা বলেছিলাম যে খতিয়ানে পোস্টিং দাও। খতিয়ানের কথা বলেছিলাম যে একটা মেশিনারি অ্যাকাউন্ট দেখাও, অবচয় দেখাও, ডিপ্রিসিয়েশন কীভাবে ট্রান্সফার করতে হয় কিংবা ডিপ্রিসিয়েশনকে কীভাবে অন্তর্ভুক্ত করতে হয়, সেই বিষয়গুলো তোমাদেরকে অন্তর্ভুক্ত করতে বলেছিলাম। তো যাই হোক, আমি একটু শিখিয়ে দিই যে এখানে যে জায়গাটা আছে সেই অংশেই আমি ছোট ছোট করে 2টি খতিয়ান কীভাবে তোমরা স্থানান্তর করবে। একটি বিষয় মনে রাখবে যে প্রশ্নে সাধারণত বলা থাকে না, তারপরেও বলছি যে প্রশ্নে যদি বলা থাকে যে টি ফরম্যাটে করতে হবে, তাহলে তোমরা একমাত্র খতিয়ানটা টি ফরম্যাটে করবে। আর যদি বলা না থাকে তাহলে তোমরা তোমাদের স্বাধীন বা ইচ্ছাধীন তোমরা করতে পারো। সেই ক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে চলমান জের প্রক্রিয়া। চলমান জেরের কিছু সুবিধা আছে, এটা তোমরা জানো যে এখানে খতিয়ানের ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করতে হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যদি আমাদের এই অ্যাসেট অ্যাকাউন্ট অর্থাৎ মেশিনারি অ্যাকাউন্টটা যদি এখানে করতে হয়, তো আমরা কোন পদ্ধতি অনুসরণ করব। প্রশ্নে যদি বলা না থাকে যে অবশ্যই বাদ দেওয়া পদ্ধতি অথবা বাদ না দেওয়া পদ্ধতি যদি আমাদের করতে হবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট যদি করতে না বলে, সেক্ষেত্রে আমরা কোন খতিয়ানটা অনুসরণ করব। কারণ যদি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যায় যে এটি অবচয় সম্পত্তি থেকে বাদ না দেওয়া পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু যদি অবচয় এই যে সঞ্চিতির কথা বললাম, অবচয় সঞ্চিতি বা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা যদি প্রশ্নে বলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে তুমি অবচয় সম্পত্তি থেকে বাদ দেওয়া পদ্ধতি অনুসরণ করতে পারো, অবচয় সম্পত্তি থেকে বাদ না দেওয়া পদ্ধতি অনুসরণ করতে পারো। তোমার কাছে যেটি ভালো লাগবে সেটি তুমি অনুসরণ করবে। অর্থাৎ এখানে একটি বিষয় খেয়াল রাখবে যে যে কোনো একটি পদ্ধতি তুমি অনুসরণ করবে। তো আমি আজকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে অবচয় সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানো পদ্ধতি। আমরা কিভাবে সম্পত্তি থেকে অবচয় বাদ দিয়ে দেখাই। প্রথমে আমি এই জন্য মেশিনারি অ্যাকাউন্টটা করতেছি, এরপরে আমি যে ডিপ্রিসিয়েশন যে অ্যাকাউন্টটা আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট আর কি, সেই অ্যাকাউন্টটা আমি দেখাবো। তো তোমরা একটু অনুসরণ করবে। পরীক্ষায় আসলে তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখবা যে এর চেয়ে ঝামেলার প্রশ্ন তেমন কিছু থাকে না। যদি অবশ্যই আমরা নির্ণয় করে ফেলি, সেক্ষেত্রে খতিয়ান বা আমাদের ব্যালেন্স শিট করা বা ইনকাম স্টেটমেন্ট ট্রান্সফার করা, এগুলো আসলে খুব একটা কঠিন কিছু না। বইগুলা খুললেও দেখবে যে প্রচুর উদাহরণ দেওয়া আছে। শুধুমাত্র তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটু আগ্রহ লাগবে, যে পড়তে হবে, জানতে হবে। কারণ এই দীর্ঘ সময় কলেজ বন্ধ, এই কলেজ খোলা থাকলে তো তোমাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তোমরা ক্লাসে প্রশ্ন করতে পারো। আসলে এই যে পদ্ধতি আমি যেটি দেখাচ্ছি, এটি 2 ওয়ে কমিউনিকেশন তো নাই, 1 ওয়ে। তারপর 2 ওয়ে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তোমরা যদি একটু কমেন্ট করো যে কোথায় বুঝো নাই,
আমার হয়তো সুবিধা হবে যে পরবর্তীতে প্রয়োজনে সেইটার উপরে আরও আলোকপাত করা, আরও দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো। তো যাই হোক, আমি খতিয়ানে ঘর রাখছি, চলমান যে প্রক্রিয়া, প্রথমে মেশিনারি অ্যাকাউন্ট। এইখানে একটি কথা বলে রাখি যে আমি এখানে এই যে জার্নালগুলো আছে, এটা আছে 1 বছর, কিন্তু আমি কিন্তু এখন চেষ্টা করব তোমাদেরকে অন্তত 2টা খতিয়ান যদি এখানে করি ছোটো ছোটো করে, তাহলে অন্তত 3 বছরের খতিয়ানটা দেখানোর চেষ্টা করি। আরেকটা জিনিস খেয়াল রাখো, আমি কিন্তু আবারও বলছি, আমি সম্পত্তি থেকে অবচয় বাদ দিয়ে অনুসরণ করছি। তোমরা একটু দেখো যে এইখানে এই ব্যালেন্সের ঘর আমি ইচ্ছা করলে একটাও রাখতে পারি। এটা একটা রাখলে এটার নাম হবে 3 কলাম লেজার। আর যদি আমি এটাকে ভাগ করে দিই, আমাদের বাংলাদেশের বইগুলোতে সাধারণত ভাগ করে, বা তোমরাও ওই ভাগ করাটাই শিখে ফেলছো, যে কারণে আমিও এটাকে ভাগ করে দিচ্ছি। আদারওয়াইজ এটা আমরা জানি যে সম্পত্তি অ্যাকাউন্ট এটা সবসময় ডেবিট ব্যালেন্সই প্রকাশ করবে। তো তারপরেও তোমাদের সুবিধার জন্য বা তোমাদের বোঝার জন্য আমি এটা ভাগ করছি। তো ঠিক আছে, আমি অলরেডি দেখো লিখে ফেলেছি। এটা ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সের ঘরে 2টা ঘর, ডেবিট ক্রেডিট। আর উপরে লেখা হয়েছে মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্টের ট্রান্সফারটা দেখো, এখানে আমরা 2017 সালে এটাকে ক্রয় করেছিলাম। তো 17 সালের কত তারিখে? জানুয়ারির 1 তারিখে আমরা ক্রয় করেছি। তো জানুয়ারির 1 তারিখ অনুযায়ী আমরা এটাকে যদি ট্রান্সফার দিই, প্রথমে তোমার কাজ হবে সম্পত্তিটাকে ট্রান্সফার করা, এরপরে অবচয়টাকে ইনক্লুড করা। সবসময় আমি বলে দেওয়ার চেষ্টা করি, কারণ ভিডিওতে যদি খুব ছোট হয়ে যেয়ে থাকে এই ঘরগুলো, তোমাদের জন্য দেখতে অসুবিধা হতে পারে। তো দেখো, প্রথমে এখানে বিগত লেকচারে যেটা ছিল যে মেশিনারি ডেবিট আর ব্যাংক অবলিক ক্যাশ ক্রেডিট 1,25,000। তো সেই 1,25,000 টাকাকে যদি আমি ট্রান্সফার দিই মেশিনারি অ্যাকাউন্টে, তাহলে মেশিনারি অ্যাকাউন্টে আমরা কী করবো? মেশিন এখানে ডেবিট ছিল, আমি টাকা ডেবিটে বসাইলাম, ব্যালেন্সের ঘরের 1,25,000 টাকা, আর বিপরীত নামটা এখানে বসিয়ে দিলাম ব্যাংক বা ক্যাশ। আমি এখানে ব্যাংক লিখছি। ঠিক আছে, এটা গেল জানুয়ারির 1 তারিখের কাজ। এইবার দেখো যে 31 ডিসেম্বরে আমরা কি করেছিলাম। এখানে রেখেছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, মেশিন ডেবিট আর মেশিনারি ক্রেডিট আমরা করে দিয়েছিলাম। তাহলে মেশিন যেহেতু ক্রেডিট, তাহলে আমরা টাকা বসাবো ক্রেডিটে। কত টাকা? 10,000 টাকা। জাবেদাটা এই কারণে এখানে রেখে দিয়েছি, আমি নতুন পৃষ্ঠায় জন্য নিই। তো ঠিক আছে, আমরা যদি ক্রেডিটে লিখি, প্রথমে দেখো এখানে যে আমি প্রথমে, ঠিক আছে, 10,000 টাকা লিখলাম। আমি এখানে তারিখ দিলাম ডিসেম্বর 31। আমি এখানে বিপরীত নামটা লিখলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ল্যাশ মেশিন। আচ্ছা, থাকলো কত? ব্যালেন্স থাকলো 1,15,000।
ব্যালেন্স কিন্তু 1,15,000 টাকা আমরা এখানে দেখাই দিলাম। তো 1,15,000 টাকা, অর্থাৎ আমরা যারা জানি তো তারা তো জানি, আর যারা অন্য গ্রুপ থেকে আসছো তাদের জন্য বলা, ডেবিটের টাকাটা ছিল 1,25,000, আর টাকা যদি ক্রেডিটে বসে তাহলে আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে 1,25,000 থেকে 10,000 টাকা যদি আমরা বিয়োগ করি, মেশিনটা ক্রেডিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স এসে দাঁড়ায় 1,15,000। ঠিক আছে, এটা প্রথম বছর শেষ। এরপর দেখো মেশিন আর কোথাও নাই। তো ঠিক আছে, তার মানে এখন যদি আমি 2018 সাল যদি করি, আমি এখন এই চলমান যে সুবিধা এইটা যে আমাকে আর ব্যালেন্স টানতে হয় না, এটা প্রথম বছরের পোস্টিং শেষ বা প্রথম বছরের কাজও শেষ। এখন আমি যদি আবার 2018 সাল যদি করি, এবং সরলরেখী পদ্ধতিতে আমরা জানি যে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তা আমি 2018 সালে যদি দেখাই, এখানে দেখাতে পারবো। তো 2018 সালে নিশ্চয়ই এরকম একটা দেওয়া হবে যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, মেশিন ডেবিট এবং মেশিন ক্রেডিট, মেশিন অ্যাকাউন্টটা ক্রেডিট যদি করে দেয় আবার 10,000, তাহলে সেটাকে যদি পোস্টিং দিই, আবারও ক্রেডিট করে টাকা 10,000 বসবে, আবার ব্যালেন্স কমে যাবে। তো ঠিক আছে, ওই পোস্টিংটাও দেখাই, আমি 18 সালটা দেখাই। তাহলে 2018 সাল এই যে লিখলাম, 2018 এরপরে আমরা দিলাম ডিসেম্বর 31 দিয়ে আমরা লিখলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, মেশিন আবার 10,000 টাকা আমরা ক্রেডিট করলাম, এবং ব্যালেন্স আমরা বসালাম 1,05,000 টাকা। এখন যদি পরবর্তী বছর আবার 2019 দেখাও, তাহলে জাস্ট এরকম আরেকটা লিখবে, আরেকটা অ্যাকাউন্টে আরও 10,000 টাকা কমে যাবে। এই হলো বিষয়, যে এটাকে পোস্টিং দেওয়া তোমাদের জন্য তেমন কোনো কঠিন কাজ হবে না। তো এই ছিল তোমাদের এই মেশিনারি অ্যাকাউন্টের, এইভাবে আমাদের ট্রান্সফারটা করতে হয়। যে জাবেদা যেগুলো আছে সেই জাবেদাগুলোকে যদি আমরা ট্রান্সফার করতে চাই, তো এইভাবে করতে পারো। তো আরেকটা হয়ে গেলো কি, আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট আসলে একটা জিনিস খেয়াল রাখবে, যে এই দুইটা জাবেদা, অর্থাৎ এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুই জায়গায় আছে প্রত্যেক বছর। একটা হচ্ছে এক্সপেন্স ডেবিট হয়েছে, আর আগের এক্সপেন্স ক্রেডিট হয়েছে। তাহলে ডেবিট ক্রেডিট যদি হয়, প্রত্যেক বছরই কিন্তু একটা ব্যালেন্সটা জিরো হয়ে যাবে প্রতি বছরই। তো এটা বছর বছর বন্ধ করতে হয়, বা বছর বছর জিরো হয়ে যায়। চলমান যেটা অবশ্য তোমাকে বন্ধ করার দরকার নেই, এটা জিরো ফিগার শো করবে যে বছর বছর সেটা জিরো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ওইটাও আমরা দেখি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টটা কীভাবে প্রস্তুত করতে হয়। তো তোমরা সবসময় জাবেদার প্রতি খেয়াল রাখবে, যে জাবেদাগুলো কীভাবে হয়েছে এবং জাবেদাগুলো কীভাবে পোস্টিং হচ্ছে। তো প্রথমেই আসছে এখানে 2017 সালে ডিসেম্বর 31 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, আমরা তার বিপরীত নাম মেশিন। তো
ঠিক আছে, আমরা যদি টাকা বসাই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000, আমরা তারিখ দিলাম 2017 ডিসেম্বর 31, আমরা বিপরীত নাম রাখবো মেশিন, টাকা 10,000। এরপরে দ্বিতীয় জাবেদা যেটা আছে, এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মেশিনটা ক্রেডিট হয়ে গেছে ওই একই তারিখে, তাহলে ডিসেম্বর 31, আমরা এখানে লিখবো ইনকাম স্টেটমেন্ট, এটা ক্রেডিট হয়ে গেছে 10,000, তাহলে ব্যালেন্স 0। এইটা গেল 1 বছরের পোস্টিং। এখন তুমি যদি আরও 1 বছর দিতে চাও 18, জাস্ট এইরকম দুইটা আসবে, এরকম জাবেদা যেহেতু বাড়বে, জাবেদা অনুযায়ী তুমি শুধু পোস্টিং দিবে এবং তোমার ব্যালেন্সটা 0 হয়ে যাবে। এই পর্যন্ত তোমার কাজ শেষ হয়ে যাবে আর কি, যে প্রত্যেক বছরই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের যে অ্যাকাউন্টটা সেটা শূন্য হয়ে যাবে। তো আমি এখানে আসলে জায়গার জন্য দেখাতে পারলাম না, তারপরেও একটু চেষ্টা করে দেখি বসানো যায় কি না। 2018 ডিসেম্বর 31, মেশিন 10,000, আবার ডেবিটে বসবে 10,000 এবং আবার দেখবো 31 ইনকাম স্টেটমেন্ট, আবার ক্রেডিটে 10,000 এবং এটা 0। অর্থাৎ এইভাবে তোমার যতগুলা বছর করতে বলবে সেই বছর অনুযায়ী তুমি এটাকে সামনে চলমান রাখবে, অর্থাৎ যে কয় বছর চাবে সেই কয় বছর করে তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল আমাদের জাবেদা থেকে কীভাবে খতিয়ান পোস্টিং করে সেই পোস্টিং পর্যন্ত তোমাদের দেখালাম। তাহলে প্রথম কাজ হচ্ছে, এটা আমাদের রিকোয়ারমেন্ট আসলে 3, এটা রিকোয়ারমেন্ট 3, এই রিকোয়ারমেন্ট 3 এইভাবে তোমরা সম্পন্ন করবে আর কি। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, আর আবারও বলছি যে বইগুলো অন্তত খুলবে। আমি প্রাথমিক যে ধারণাটা সেটা এই লেকচারের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তোমাদের আরও অনেক বেশি মনোযোগ রাখতে হবে, তোমাদের আরও বেশি হোমওয়ার্ক যেগুলো আছে বা বই পুস্তক যে সমস্ত আছে বা অনলাইনে আরও যে সমস্ত ক্লাস আছে, বা তুমি যদি একটু সার্চে দাও, নানাভাবে কিন্তু তুমি এই ওয়েবসাইট থেকে কিন্তু সাহায্য তুমি পেতে পারো। তো যেখানেই থাক, যে তথ্যই থাক, তোমার কাজে আসুক, সেটাই আমাদের লক্ষ্য। আর তোমরা পড়াকে বা অধ্যয়নকে তোমরা বেগবান রাখবে, যাতে যখনই পরীক্ষা হোক না কেন তখনই যাতে তোমরা সেই পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারো। আর সামনে হয়তো ওয়েদার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, এখন তো যে সময়টা চলছে এই সময়টা থাকবে না। তো ওয়েদার চেঞ্জের পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় যাতে আমরা সবাই আরও বেশি সজাগ থাকি, সচেতন থাকি এবং আমাদের যার দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করি সেদিকে আমরা খেয়াল রাখবো। আর পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।